দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ঐক্যমত ও নির্বাচন এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আছেন শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং আছেন আমার সঙ্গে অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব শহীদুল ইসলাম আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। ঐক্যমত কমিশনের আমরা দেখলাম ধারাবাহিক বৈঠক হচ্ছিল, অগ্রগতিও আপনার চোখে এখন পর্যন্ত কতটা হচ্ছে? কোনো বিষয়ে অনৈক্য বা হচ্ছে না এমন কোনো কিছু আপনার চোখে ধরা পড়ছে কিনা? তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে আজকের এই অনুষ্ঠানে, আমার সহ আলোচক অ্যাডভোকেট রফিক শিকদার ভাইকে। তো যে বিষয়টি বললেন যে ঐক্যমত ও নির্বাচন নিয়ে যে ঐক্যমত কমিশনের আলোচনা, এটি কতটুকু সফলতার দিকে, অগ্রগতির দিকে এগোচ্ছে। তো যদি বিগত কয়েকদিনের যে আলোচনা, ঐক্যমত কমিশনের যে আলোচনা, তো সেই আলোচনায় আমার মনে হয় যে কিছুটা অগ্রগতি তো আজকে আছেই নিঃসন্দেহে। আমার মনে হয় যে যেই বিষয়টি নিয়ে একটি বিরোধ দেখা দিয়েছিল বড় দল বিএনপির মধ্যে, যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে, সে ব্যাপারেও তারা একটি ঐক্যমতে এসছে সম্ভবত। তো এ থেকে বোঝা যায় যে কিছু মতবিরোধ থাকলেও তো অনেকটা অগ্রগতি হয়েছে ঐক্যমত কমিশনের আলোচনায়, সেটি বোঝা যাচ্ছে। তো আমরা প্রত্যাশা করি যে ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, একটি নতুন বাংলাদেশ গঠন করবার জন্য তারা যে চেষ্টাটা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যের সেতুবন্ধন তৈরি করবার জন্য, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সব দলের পক্ষ থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে আগানো দরকার। কারণ নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি ইতিবাচক মানসিকতা খুব জরুরি বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ বিগত 16 বছরের যে অপশাসন, দুঃশাসনে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক যে নীতিমালা ছিল, সেগুলো প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছিল। সেখান থেকে দেশকে উদ্ধার করবার জন্য, দেশের অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য তো ঐক্যমতের বিকল্প নেই আসলে। যেই বিভাজন দেশের রাজনীতিতে ছিল, তো নতুন বাংলাদেশে একটি ঐক্যের বাংলাদেশ এদেশের মানুষ দেখতে চায় আসলে। তো সেই মানুষের প্রত্যাশাকে সামনে নিয়েই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই ঐক্যমত কমিশনটি গঠন করেছিল। তো তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন এই ঐক্যমত প্রতিষ্ঠার জন্য। এই ঐক্যমত শুধু রাজনৈতিক দলের মধ্যে নয়, এই ঐক্যমতটি এদেশের মানুষের মধ্যে, মানুষের সাথে মানুষের, রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দলের ঐক্য, চিন্তার বিভেদ দূর করা, নানা দিকে চিন্তা করেই এই কমিশনটি গঠন করা হয়েছে। আমার মনে হয় যে তারা যেদিকে আগাচ্ছে, তো পুরোপুরি সফলতা না আসলেও একটা পার্সেন্টেজ সফলতা তো আসবে, সেই প্রত্যাশা আমরা করি। মানে আপাতত আপনি বলছেন যে ইতিবাচকভাবে অগ্রগতি আপনি দেখছেন, এবং তাহলে সংস্কারের আর কোনো সংকট দেখেন কিনা? সংস্কারের পথে বাধা হবে আর কোনো সংকট আপনি দেখেন না? দেখুন, সংকট তো কিছু আছেই। সংস্কারের সব সংকট যে দূর হয়ে যাবে ঐক্যমত কমিশনের আলোচনার মধ্য দিয়ে, এটি আমি মনে করি না। সংকট কিছু আছে, কিছু সংকট থেকে যাবে। তো সেই ক্ষেত্রে করণীয়টা কি, সেটা নির্ধারণ করবে সরকার এবং রাজনৈতিক দলগুলো। সেখানে দেখুন যে যতটা সম্ভব এই বিভেদগুলো দূর করে যতটুকু কাছাকাছি নিয়ে এসে যায়, এরপরে যতটুকু ঐক্যমত প্রতিষ্ঠিত হবে না, সেইখানে নিঃসন্দেহে এটি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত, আলাদা কোনো সিদ্ধান্ত নেবেন, অথবা পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে তাদের উপরে দায়িত্ব দিয়ে, হয়তো ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছেন তারা তাদের উপরে দায়িত্ব দিয়ে তাদের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই প্রত্যাশাই তো এদেশের মানুষ করে। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। আমি অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছেও আসতে চাই যে রাজনীতিতে সংস্কার আর নির্বাচনের প্রশ্নে এখন আসলে কতটা ঐক্য আপনি দেখছেন, অগ্রগতি দেখছেন, এবং রাজনীতিতে আর কোনো এখন বিতর্ক আপনি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সহ-আলোচক শহীদুল ইসলাম, সাংবাদিক নেতা, এবং দেশ টেলিভিশনের সামনে যারা বসে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা জানাই আমার বিএনপির পক্ষ থেকে। দেশ একটা বড় একটা ক্রান্তিকাল পেরিয়ে আরও একটি সংকট চ্যালেঞ্জের মোকাবেলায় এখন অবস্থান করছে। আজকে বিএনপি সহ ক্রিয়াশীল যে সকল রাজনৈতিক দলগুলো আছে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনও বারবার বলছে যে আমরা নির্বাচন করতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেশে থেকেও এবং দেশের বাইরেও
জাপানে তিনি সফরে গিয়ে সেখান থেকে তিনি জানান দিয়েছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু অবাধ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল বিএনপি সহ সংস্কারের কথা এনেছে, সংস্কারের দাবি তুলেছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে যুগ যুগ ধরে, যোগ উপযোগী প্রয়োজন অনুযায়ী। এটা কোনো স্থায়ী সমাধানও নয় এবং এটা অপ্রয়োজনীয় নয়। আজকে ঐকমত্য কমিশন বৈঠকে কিংবা যে বৈঠকগুলো হচ্ছে এবং হবে ফাটল ধরানোর জন্য, বিশৃঙ্খলা করার জন্য কিংবা চলমান রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা করার জন্য কেউ কেউ কোনো মহল বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে এনাকি তৈরি করতে, বিশৃঙ্খলা করতে। আমরা অত্যন্ত সজাগ এবং কনসার্ন আছি বিএনপি রাজনৈতিক দল হিসেবে, এবং আমি বিশ্বাস করি অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে ক্রিয়াশীল, তারা আকারে ছোট হলেও তারাও সজাগ আছে। সাংবাদিক যারা আছে তাদের অনেক ভূমিকা আছে এই সময়। যদিও গত 15 বছর গণতান্ত্রিক সাংবাদিকতার যেরকম হওয়ার কথা ছিল সেটা হয়নি। আর্টিকেলের 36, 37, 38, 39-এ যে সুযোগগুলো ছিল কথা বলার, মিছিল করার, মিটিং করার, মতামত প্রকাশ করার, সেই সুযোগগুলো খর্ব করা হয়েছিল ফ্যাসিবাদ সরকারের সময়। আজকে সেটি নেই। সাংবাদিকরাও কথা বলছে এবং বলবে, এবং বলা উচিত দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এখানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের সংস্কার এবং আপনার এখানে আপনার এই যে আমাদের যৌক্তিক যে সংস্কার, মৌলিক সংস্কার, এগুলো কিন্তু চলছে। এই সরকারের সবচেয়ে বড় সংস্কার হবে গত 15 বছর যারা ভোট দিতে পারে নাই, যারা ভোট থেকে বঞ্চিত ছিল, তরুণ 3.5 কোটি ভোটারও ভোট দিতে পারে নাই, এবং প্রায় 12 কোটি ভোটার বাংলাদেশের তারা ভোট দিতে পারে নাই। 18 কোটি জনগণের দাবি যে সুষ্ঠু নির্বাচন চায়, সেটা নিশ্চিত করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। তবেই হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা। এবং আপনি ভালো করেই জানেন যে একটি সরকার, জনগণের আস্থা আছে, জনগণের সরকার আছে, জনগণের আস্থা, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, সেটা সরকার আছে। যখনই সেই সরকারের প্রতি জনগণের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না, শ্রদ্ধা থাকে না, ভালোবাসা থাকে না, তখন সেই সরকার জনগণের সরকার থাকে না এবং তার ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ কিন্তু এই তোয়াক্কা করে, এগুলো জনগণের আস্থা শ্রদ্ধাকে তোয়াক্কা না করেই তারা ক্ষমতায় ছিল লং টাইম, এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আকাশপথে পালিয়েছে, নৌপথে পালিয়েছে, স্থলপথে পালিয়েছে, চোরাপথেও পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এতগুলো নেতা, একটা পার্লামেন্টের সব পার্লামেন্টের মেম্বার, মন্ত্রিপরিষদের সব সদস্য এবং রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সহ সব নেতারা এইভাবে পালিয়ে গেছে, এবং তাদের পৃষ্ঠপোষক যারা ছিল সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে এবং এখনও ঘাপটি মেরে আছে। এটা ইতিহাসে কেউ জানে না আছে। এটা বাংলাদেশে ঘটেছে এই আওয়ামী লীগের মানে। একটাই কারণ, তারা জনগণের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাদের ছিল না, জনগণের আস্থা ছিল না তাদের প্রতি। আজকে সেই জন্য আমি বলবো যে এই সরকারটি সেই সরকার, যে সরকারটি দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করার পরে যে রক্ত ঝরেছে, সর্বশেষ জুলাই আগস্টে যে রক্ত ঝরেছে, সে রক্তাক্তের উপর দিয়ে এই সরকার শাপলা চত্বর হেফাজত ইসলামের রক্তে রঞ্জিত হয়েছে, তার প্রতিবাদের সেই সরকার। সেজন্য এই সরকার তারা খুব কনসার্ন। আমি বিশ্বাস করি যে কেউ যেন বাইরে থেকে ষড়যন্ত্র করতে না পারে, নির্বাচনটাকে নস্যাৎ করতে না পারে। সেই জন্য এই সরকার যথাসময়ে একটু অবাধ নির্বাচন দেবে। আর রাজনৈতিক দলগুলো বৈঠক করছে আপনার এই আপনার যে কি ফরেন এই একাডেমিতে, জি, সেখানে তারা বসবে, কথা বলবে, কখনো কখনো মতে ঐক্য থাকবে, ভিন্নতা থাকবে। গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকা কিন্তু একটা বিউটি, সৌন্দর্য, আবার একতা থাকা কিন্তু একটা শক্তি। তো আমরা বিশ্বাস করি দুটোই আছে এবং দুটোই থাকবে। সর্বশেষ নিশ্চয় একটা একমতের দিকে যাবে। সেগুলো জায়গায় তো যাবে না, সেগুলো আবার পরবর্তীতে হবে। এমন তো না যেটা কালকের মধ্যেই শেষ করতে হবে, আর সময় নেই। চলবে, আলোচনা চলবে, ইলেকশনের প্রক্রিয়া চলবে। রাজনৈতিক দলগুলো এখন ইলেকশনমুখী হয়েছে,
তারা প্রত্যেকে ভোটারদের কাছে যাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে, নানানমুখী কর্মসূচি দিচ্ছে। আবার নতুন নতুন কিছু রাজনৈতিক দল দেখলাম আপনার নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য চেয়েছে। নাকফুল পার্টি আছে, আরও অনেক সুন্দর সুন্দর আপনার বাহারি নামের সংগঠনের নাম শুনলাম। ওরা চায়, আমি তাদেরকে ছোট করে দেখছি না, তাদের যদি ক্রেডিবিলিটি থাকে। 147টা দল নিবন্ধন চেয়েছে, নানান রকমের নাম টাম আছে, বাহারি নাম, স্বামী স্ত্রী সংগঠনও নাকি আছে শুনেছি। তো থাকুক, অসুবিধা নেই, তাদেরও তো অধিকার আছে রাজনীতি করার। যদি নির্বাচন কমিশন ভালো মনে করে তাদের সব কিছু পারফরমেন্স দেবে, সেখানে আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা জায়গায় বক্তব্য হচ্ছে এই যে আওয়ামী লীগের আমলে যেমন ধরেন যে আওয়ামী লীগের সাথে 28টি রাজনৈতিক নিবন্ধনকৃত 28টি দল নির্বাচন অংশগ্রহণ করেছিল, আমি যদি ভুল না করে থাকি। সম্ভবত 24টি দল নিবন্ধন, 24টি দল, বাকি বিএনপি সহ ম্যাক্সিমাম দলই নিবন্ধন অংশগ্রহণ করে নাই। সেই 24টি দলের মধ্যে আওয়ামী লীগ 4টি দল শুধু পার্লামেন্টে গিয়েছিল, বাকি 20টি দলের জামানতি বাজেয়াপ্ত হয়ে গেছে। এটা খুব হাস্যকর, এটা হয় না। সেই জন্য আমি বলবো যে মানুষের যদি লেজিটিমেসি না থাকে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে সেই ব্যক্তির কিংবা সেই সংগঠনের কী দাম আছে। তবে আমি আপনাকে একটা বিনয়ের সাথে কথা বলতে চাই, আজকে কিছু কিছু রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের কতিপয় নেতৃবৃন্দ কিংবা কোনো কোনো মহল থেকে সাংবাদিকরা বলে যে বিএনপি কেন নির্বাচন চায়। তো বিএনপি তো জনগণের দল, জনগণ নির্বাচন চায়, সে কারণে বিএনপি চায়। এবং কেনই বা চাইবে না? কারণ বিএনপি একটা সুষ্ঠুবাদ নির্বাচনের জন্য লড়াই করেছে। বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর ছাড়া ছিল। বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, আমরা জেল খেটেছি মাসের পর মাস। সুতরাং এটা অধিকার কি? জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা আন্দোলন করতে গিয়ে আমরা গুলি খেয়েছি, আমরা তেল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে আমরা লাঠি পেটা খেয়েছি, আমরা জনগণের গণতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে আমাদের সাউন্ড গ্রেনেড টিয়ারশেল খেতে হয়েছে। এমনকি এই সংগ্রাম করতে গিয়ে আমাদের মহাসচিবকে ইউরেনিয়াম ঢেলে দেবে মাথায়, সেটিও আওয়ামী লীগের সেক্রেটারির কাছ থেকে আমাদের শুনতে হয়েছে, যেটি রাজনীতিতে কোনো শিষ্টাচার বহন করে না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক এমন কর্মসূচি লাগাতারভাবে দিয়েছেন যে গণতান্ত্রিক কর্মসূচিগুলো মোকাবেলা করতে আওয়ামী লীগকে বারবার আমরা সেই সংগঠন করি। সেই জন্য সুতরাং আমাদের তো দায়িত্ব আছে, আমাদেরকে জনগণের পালস আমরা বুঝি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিশ্চয়ই নির্বাচন চায় আপনার দল। আমি একটু আপনার কাছে আসবো, যেন শহীদুল ইসলাম আপনার কাছে আসি। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই চায় আসলে, মানে আবারও কি নির্বাচন প্রসঙ্গে এটি আমরা বেশ কয়েক মাস আগে থেকে আমরা দেখছিলাম, আবারও কি বিতর্ক তৈরি হচ্ছে কিনা? দেখুন, এটা আমার মনে হয় শুধু জামাত ইসলামী না, আরও বেশ কিছু কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছে। তো এক্ষেত্রে তাদের একটি যুক্তি তো তারা অবশ্যই দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন যে সরকার পালিয়ে যাওয়ার পরে তো স্থানীয় সরকার একেবারে ডিসফাংশনাল হয়ে গিয়েছিল, তারা কোনো ফাংশন করছে না, যার কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়ে চলছিল। তো সুতরাং সেক্ষেত্রে জনগণের সেবা নিশ্চিত করবার জন্য স্থানীয় নির্বাচনের তারা দাবি করেছে। আরেকটি যুক্তি তারা এখানে দাঁড় করিয়েছে, সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচন একটি বড় নির্বাচন, সুতরাং এই জাতীয় নির্বাচন করবার আগে স্থানীয় নির্বাচনটি এজন্য দাবি করেছে। তাদের দাবি হচ্ছে যে এখানে স্থানীয় নির্বাচন করার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন কতটা সক্ষম একটি জাতীয় নির্বাচন করবার জন্য সেই পরীক্ষাটাও তাদের হয়ে যাবে, সেই অভিজ্ঞতাও তাদের হবে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, বা সরকার এর আগে এপ্রিলের কথা বলেছিল, এরপর ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে যে যদি হতে পারে। এর আগে স্থানীয় সরকারের নির্বাচনগুলো করা কি এই সময়ের মধ্যে সম্ভব, যেখানে সংস্কার নিয়ে অনেক দীর্ঘ প্রক্রিয়া? ওই জায়গায় আসছি। এখন সংস্কারের কথাটা যদি আগে বলি, আপনি যে কথাটা বললেন যে নির্বাচন নিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, তো রফিক শিকদার ভাই বললেন যে কেউ কেউ প্রশ্ন তুলছে বিএনপি কেন নির্বাচন চাচ্ছে। আমার মনে হয় যে এই কথাটি কেউ বলে নাই বিএনপি কেন নির্বাচন চাচ্ছে, বলছে যে বিএনপি এত দ্রুত কেন নির্বাচন চাচ্ছে। এই প্রশ্নটি বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো সেই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, তো বিএনপি নির্বাচন চাচ্ছে এবং দ্রুত নির্বাচন চাচ্ছে। তো নির্বাচনের যে ব্যবস্থা, বাংলাদেশের যে নির্বাচনের যে ব্যবস্থা রয়েছে, আজকে আপনি যদি সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে আজকে কোর্টে তুলেছিল, সেখানে তার একটি বক্তব্য আপনার বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যেই চলে এসেছে। সেখানে দেখছেন তিনি বলছে যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থাকে যদি সংস্কার করা না হয় তাহলে 1000 বছরেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আশা করা ঠিক না, সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ হলো তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং তিনি দেখেছেন যে নির্বাচন ব্যবস্থার ত্রুটিগুলো কোথায় এবং বাংলাদেশের ক্ষমতাসীন রাজনীতিকরা কিভাবে নির্বাচনকে প্রভাবিত করে, প্রশাসন দিয়ে কিভাবে নির্বাচনকে প্রভাবিত করা হয়, এটি তিনি
হারে হারে বুঝেছেন এবং সেই সত্যটি আজকে প্রকাশ করেছেন। তিনি যখন নির্বাচন কমিশনে ছিলেন, ক্ষমতার চেয়ারে ছিলেন নাকি সাংবিধানিক পদে, তখন কিন্তু এই কথাটি বলেন না, কিন্তু সেই সত্যটি বেরিয়ে আসে। এটি প্রমাণিত হয় যে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য একটি সুষ্ঠু নির্বাচন পদ্ধতি, একটি সিস্টেম প্রয়োজন। সেই সিস্টেমটি যদি সুষ্ঠু না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু প্রত্যাশা করা সঠিক হবে না। তো সেই জন্য আমার মনে হয় যে আগে নির্বাচন ব্যবস্থা সংস্কারটা খুব জরুরি। আর এরপরে যেটি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এবং এই সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব কিনা, এটি হচ্ছে মূল প্রশ্ন। আমি মনে করি যদি সরকার মনে করে যে হ্যাঁ এই স্থানীয় সরকার নির্বাচনটি দেবে আগে, স্থানীয় সরকার নির্বাচন করার পরে জাতীয় নির্বাচন করবে, আমার মনে হয় যে এর ভিতরও সম্ভব। যদি এই সময়ের মধ্যে আমার মনে হয় যে স্থানীয় সরকারটা এই সময়ের মধ্যে তো নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে তাদের জায়গা থেকে, তাহলে স্থানীয় নির্বাচন করা সম্ভব। এর আগে এরপরে যদি সরকারের কথাও ধরি যে এপ্রিলে সরকার নির্বাচন করে, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কি স্থানীয় সরকারের অনেকগুলো নির্বাচন আসলে এগুলি কি করা সম্ভব? দেখুন, আসলে এই যে আমরা যে সময়টিকে সরকার নির্ধারণ করেছে যে আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন করবে, তো এখন সেক্ষেত্রে আবার স্থানীয় নির্বাচনের দাবি আসছে। তো এখন এইখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে আরেকটি ঐক্যমত দরকার, যে তারা স্থানীয় নির্বাচনটি যদি আগে চায়, সরকার যদি মনে করে যে না স্থানীয় নির্বাচনটা আগে দেবে, তাহলে স্থানীয় নির্বাচন করবার যদি এটি হয়ে যায়, জাতীয় নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায়, কিন্তু জাতীয় নির্বাচনই আগে চাচ্ছে না, সেটি আমি বলছি। বেশ কয়েকটি দল যাচ্ছে। সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে দুইটি অবস্থান থাকে, আমি বলবো যে বিএনপি বড় রাজনৈতিক দল, এরপরেই আছে জামাত ইসলামী, অন্য রাজনৈতিক দলগুলো আছে। এই দুইটি রাজনৈতিক শিবির যদি দুই জায়গায় অবস্থান করে, তাহলে তো যেই স্থানীয় নির্বাচনের কথা আগে বলছেন সেটি দুই দিকে থাকলে সেটি সহজ হবে না নির্বাচনটি করা। দুই দলকে ঐক্যমত পোষণ করতে হবে। আমি আরো একটু বিরতি থেকে ফিরে আলোচনা। প্রিয় দর্শক, দেশ শুনতে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ শুনতে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট রফিক শিকদার। আপনার কাছে আসতে চাই, নির্বাচন ইস্যুতে আবারও আমরা নতুন করে বিতর্ক লক্ষ্য করছি যে নির্বাচন, জামাত ইসলাম চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে, আপনার দল বিএনপি বলছে জাতীয় নির্বাচন তার আগে চায়। আসলে এমন আবার নতুন করে সেই বিতর্ক আসলে কিভাবে সমাধান হবে? আচ্ছা, আপনার সে কথায় তার আগে আমার একটা কথা মনে পড়লো যে আজকে 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। আজকের এই দিনে আমি বলবো যে বাংলাদেশের প্রধান যে দুইটা সমস্যা, জামাত না, একটা সমস্যা হলো দুর্নীতি আর একটা হচ্ছে মাদক। এই দুইটা সমস্যা যদি সমাধান করতে পারেন তাহলে অনেকাংশে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। নতুন তরুণ সমাজ, যুব সমাজ মাদকাসক্ত। মাদকের উৎস কোথায়, মাদক কোত্থেকে আসে এবং কারা সেবন করে, কিভাবে সরবরাহ হচ্ছে, এগুলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নার্কোটিক্স কন্ট্রোল, তারপরে আপনার হোম মিনিস্ট্রি আছে এবং বিভিন্ন সংস্থাগুলো আছে। তারা যদি আরও বেশি তৎপর হয় এবং আন্তরিক হয়, তাহলে আমি মনে করি যে এটা অনেকাংশে সম্ভব এটা নিধন করা, বিরত রাখা। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, সমাজ, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন সবাইকে আরও বেশি কনসার্ন হওয়া, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা যে মাদকের বিরুদ্ধে না বলো, মাদক নয় আসে, আসলে এগিয়ে যাই। নির্বাচন প্রসঙ্গে যদি একটু বলে যে সেটা হলো আজকে 26শে জুনে, আজকে এই দিনটা আমি স্মরণ করলাম এটা। আর নির্বাচনের কথা যেটা বললেন, স্থানীয় সরকারের নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু গত 15 বছর একেবারেই তারা দলীয় প্রতীক দিয়ে শেষ করে দিয়েছিল আওয়ামী লীগ। আজকে আগামী দিনগুলোতে আর দলীয় কোনো প্রতীকের নির্বাচন হবে না। সে কারণে আপনি দেখবেন যে সমাজে অনেক সুশীল সমাজ আছে, ওরা আপনার মসজিদ করে, কবরস্থান নির্মাণ করে, কাজ করে, তাদেরও নির্বাচন করার ইচ্ছা থাকে। কখনো জাতীয় সংসদ হতে পারে, স্থানীয় সরকার হতে পারে, স্থানীয় সরকারের দিকে বেশি তাদের যোগ থাকে। তাদের সেই সুযোগটা অবারিত হলো প্রতীক না থাকে। জামাত ইসলাম এই মুহূর্তে এসে কেন স্থানীয় সরকার নির্বাচন, কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছে এটা আমি জানি না। কারণ এটা যদি এমন হতো যে না আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে যদি বলতো যে ডিসেম্বর, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যাক, তো চিন্তা করে যেতে পারতো হয়তো বা, আগে পরে তো কোনো সমস্যা নাই। কিন্তু এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, সবাই তৎপর। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনটা আনাই হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনটা আছে সেটা গতিকে ত্বরান্বিত না করে এটাকে রোধ করা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না। জামাত ইসলাম বলবে, বুঝবে, আজকে না হলে 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে বুঝবে। আজকে বলেছে পরে 2 সপ্তাহ পরে যে আবার বলতে পারবে না তা না। যেমন আপনি দেখেন 47-এর 52-র পরে 71-এর পরে এত বছর পরে জামাত চিন্তা করেছে একটু ক্ষমা চেয়ে দেখি না মানুষ কি বলে। গতকাল আমি শুনলাম একটা প্রোগ্রামে, যদি জাতীয় প্রেস ক্লাবে মানে প্রেস কনফারেন্স করে যদিও বলে নাই, তারপরে বলেছে যে যদি আমরা ভুল করে থাকি, কনফার্ম না, ভুল করে থাকলে ক্ষমা চায় জাতির কাছে। এখন জাতির কাছে সব ক্ষমা চায়। সে 47 সাল থেকে অনেকে বেঁচে আছে জাতির, অনেকে মারাও গেছে, অনেক ভাষা সৈনিকরা আজকে নেই, মুক্তিযুদ্ধের অনেকে শহীদ হয়ে গেছে। কার কাছে আপনি ক্ষমা চাইবেন? ব্যক্তিগতভাবে যদি আপনি একজনের কাছে অন্যায় করেন, ব্যক্তিগত তার কাছে আপনি ক্ষমা চাইতে পারেন, সে ইচ্ছে করলে ক্ষমা করতে পারে, ক্ষমা নাও করতে পারে। ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু একটা গোষ্ঠীর সাথে, কিন্তু একটা জাতির সাথে, একটা রাষ্ট্রের সাথে যখন আপনি অন্যায় করবেন তখন আপনাকে কে ক্ষমা করবে, কে দায়িত্ব নেবে? তবে এটা আমরা দেখি কখনো কখনো নির্বাচন আসলে এই জিনিসগুলো আসে, সামাজিকভাবেও আসে। কেউ অন্যায় করলে ভাই বিএনপি যে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় নির্বাচন। হ্যাঁ, এটা কেন হবে না? এটা তো অবশ্যই বিএনপি বলবে, কারণ এটা তো গত 15 বছর নির্বাচনই তো হয় নাই দেশে। একটা নির্বাচন হতে যাচ্ছে, তো জাতীয় সংসদ নির্বাচন হতে চাইবে, এবং জনগণ তো নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনকেই চাচ্ছে। এবং আপনি ভালো করে জানেন যে আজকে যে হাবিবুল বাশার, হাবিবুল আউয়াল, তারপর আপনার নুরুল হুদা, তারা তো গ্রেপ্তার হয়েছে না, নির্বাচনই হয় নাই, সেখানে তারা গ্রেপ্তার হয়েছে। নির্বাচন নয়, তারা নির্বাচন কমিশনার ছিল, চিফ ইলেকশন কমিশনার ছিল। তারা কিন্তু পদত্যাগও করে নাই যে এই নির্বাচন আমি চাই নাই। দিনের ভোট রাতে হয়ে গেছে, তারপর নির্বাচন চিফ ইলেকশন কমিশনার বা কমিশনার পদত্যাগ করে নাই। আপনার গুম হয়েছে, খুন হয়েছে, হোম মিনিস্টার পদত্যাগ করে নাই, আইন শৃঙ্খলা বাহিনীকে আইজিপি পদত্যাগ করে নাই। সেখানে তো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে যে তোমরা কেন প্রতিবাদ করো নাই, পদত্যাগ করো নাই, বরং অ্যাড্রেস করেছো, অনুমোদন করেছো প্রত্যেকটা অপরাধকে। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, অর্থমন্ত্রী করে নাই, আপনার পদত্যাগ করে নাই, অর্থ সচিব পদত্যাগ করে নাই। আপনার হেফাজত ইসলামের রক্তে ভরে গেছে শাপলা চত্বরে, আপনার এলজিআরডি মিনিস্টার, এলজিআরডি সচিব, তারা পদত্যাগ করে নাই। তাদের ট্রাক দিয়ে, সিটি কর্পোরেশন গাড়ি দিয়ে রক্ত ধুয়ে টুয়ে রাস্তা নিয়ে গেছে, এরকমও অনেক প্রত্যক্ষদর্শীরা বলেছে। এমনকি আজকে আদিলুর রহমান সাহেব সংখ্যা বেশি বলার কারণে ওনাকে জেল খেতে হয়েছে আমেরিকার মানে, আপনি জানেন। সুতরাং আমি বলবো সেটা না। আজকে যারাই আমি বলবো যে এই সুষ্ঠু নির্বাচনকে বা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে দেশ, সরকার এবং সমস্ত রাজনৈতিক দল, এর মধ্যে কেউ যদি বলে যে এটা তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, এটা না বলাই ভালো। তাহলে হবে কি, যারা ফেসিবাদ দোষর, যারা চাচ্ছে না নির্বাচনটা হোক, সুষ্ঠু নির্বাচনটা হোক, জাতীয় নির্বাচনটা হোক, যারা ফেসিবাদ, তারা চাচ্ছে একটা বিশৃঙ্খলা হোক বাংলাদেশে, নানানভাবে তো সংকট তৈরি হোক, যে ফেসিবাদের দোষর হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে সমর্দার। যদি বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চায়, চেষ্টা করে, এবং তাদেরকে কিন্তু জনগণ কিন্তু ক্ষমা করবে না, ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। যারাই চাক, যে রাজনৈতিক দলই চাক, তাকে জনগণ বিষাক্ত মতো মনে করবে যে তারা কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে। নদী প্রবাহিত চাচ্ছে, আপনি নদী বাঁধার দরকার নাই, আপনি নদীকে পরিষ্কার করার দরকার নাই, নদীকে নদীর মতো চলতে দেন, নদী এমনি পরিষ্কার থাকবে। আপনি গাছ লাগান, কিন্তু আপনি গাছ যদি বেশি নাও লাগান সমস্যা নাই, কিন্তু গাছ কাটবেন না। আপনি গাছ যদি না কাটেন, দেখবেন গাছ আরো গাছ জন্ম দিবে, অনেক গাছ হবে, পরিবেশ সুন্দর হবে। আপনি শান্তি আপনি প্রতিষ্ঠা করার দরকার নাই, অশান্তি তৈরি করেন না। আপনি অশান্তি যদি তৈরি না করেন, দেখবেন যে শান্তি তার অবারিত গতিতে চলবে। রাষ্ট্রকে রাষ্ট্র গতিতে আপনি চলতে দেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে চলতে দেন। নির্বাচন কমিশনে আপনার আর্টিকেল 118 থেকে 126 পর্যন্ত স্পষ্ট ক্ষমতা দেওয়া আছে। শুধুমাত্র দলীয় সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, অবাধ হয় না। সেই জন্য আমরা সংগ্রাম করেছি বারবার। আওয়ামী লীগও কিন্তু 96 সালে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জামাতকে নিয়ে একসাথে লড়াই করেছিল বিএনপির বিরুদ্ধে। সেদিন বেগম খালেদা যে গণতন্ত্র প্রিয় বলে, বড় হৃদয়ের মানুষ বলে, বড় গণতান্ত্রিক নেত্রী বলে তিনি সেদিন মেনে নিয়েছিলেন পার্লামেন্টে, সেটা এনেছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ রাখে নাই, নস্যাৎ করে দিয়েছে, ভোটের অধিকার নস্যাৎ করে দিয়েছে। নির্বাচনের যে পরিবেশ ছিল, নির্বাচনের যে বৈশিষ্ট্য ছিল, আচরণ ছিল, সবগুলো ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ, এবং প্রত্যেকটা স্বাধীন কমিশন রাষ্ট্রের সবগুলো ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের রাতারাতি এগুলো পুনর্গঠিত করার সংস্কার রাতারাতি সম্ভব না, সেটা যেমন সত্য। একইভাবে যত দেরি করবে তত দেশের মধ্যে সংকট তৈরি হচ্ছে, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। কে সামাল দেবে এগুলো? বিএনপি একটি ব্যাংকার রাজনৈতিকভাবে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন বলে, সুসংগঠিত একদম গ্রাম পর্যায়ে বলে। আপনি খেয়াল করে দেখবেন যে 2024 সালের 5ই আগস্টের পরে
তারক রহমানের নির্দেশে আমি রফিক সিকদার ব্রাহ্মণবাড়িয়া বানসারপুরে ছুটে গিয়েছি, এরকম আমার মতো সমগ্র বাংলাদেশের বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে গিয়ে আমরা হ্যান্ডমাইক দিক দিয়ে বাজারে হাটে বাজারে সব জায়গায় বলেছি যে কারোকে আঘাত করবা না, মবস জাস্টিস যেটা, কারো বাড়িঘর ভাঙবা না, কাউকে আঘাত করবা না। আমি কাজগুলো করেছি এবং আমরা সেটা নিশ্চিত করেছি, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে সহযোগিতা করেছি এবং আমরা সাকসেস হয়েছি। ওই যে ওবায়দুল কাদের বলেছিল না যে রাতারাতি তাদের পতলে 4-5 লাখ মারা যাবে, তাদের কর্মীদেরকে ফেলে তো তারা চলে গেছে। কই আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তো কেউ তো রইল না, হাসিনা তো দাঁড়িয়ে বললো না যে না আমি বাংলাদেশে আমার কর্মীকে ফেলে আমি যাবো না। ওয়ালিবেলের যে সামনে সময় যেমন হাসিনা পালিয়ে গিয়েছিল, বেগম খালেদা জিয়া থাকার কারণে আবার আসতে পেরেছিল, এবার হাসিনা আবার পালিয়ে গেছে আকাশপথে, ওই তার কর্মীরা তো ছিল মাঠপথে, কাউকে তো সে রক্ষা করে গেল না, তারা কোথায় এখন? সুতরাং আওয়ামী লীগ আমি বলবো যে আওয়ামী লীগও বাংলাদেশ আজকে রাজনীতি করার তাদের অধিকার নাই। আপনি যেদিকে যান আওয়ামী লীগের দিকে যেতে হবে, যে আওয়ামী লীগ 15 বছর জঞ্জাল তৈরি গেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই। সে কারণে আজকে এই সরকার কি করেছে, তাদের বিচারের জন্য তাদের সংগঠনকে স্থগিত করেছে। আমি বলবো যে তাদের সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং দ্রুত তাদের প্রত্যেকটা যারা যেখানেই ছিল, শুধু রাজনৈতিক আওয়ামী লীগের নেতা নয়, আওয়ামী লীগ কিন্তু ভালো বড় নেতাও ছিল, ওরা কিন্তু দূরে চলে গেছে, দূরে ফেলে দিচ্ছে। হাইব্রিড নেতাগুলোকেই না আওয়ামী লীগ সাজাইছিল, আওয়ামী লীগের অনেক তেগি পোখাওয়া নেতা ছিল, তাদেরকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। কাজী এখন যারা নাকি সুবিধা নিয়েছে তাদেরকে আইন আওতা আনা উচিত, যারা বেনিফিশিয়ারি গত 15 বছর তাদেরকে এই সরকার দ্রুত আইন করতে পারেনি। সরকার যেহেতু আওয়ামী লীগের সুষ্ঠু বিচারের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার আওতায় আনতে পারে না, এতগুলো আওয়ামী লীগের 625 জন মতো পালিয়ে গেছে, সেখানে এই সরকার কি সংস্কার করবে, কতখানি সংস্কার করবে আমি বিশ্বাস করি না। আর কিভাবে করবে আপনি শুনেন, ডক্টর ইউনূস সাহেবকে তো অন্তর্বর্তী সরকার সবাই সহযোগিতা করছে না, তিনি হয়তো বলছেন না, আমরা বুঝতেছি তো আমরা, সবগুলো উপদেষ্টা সহযোগিতা করছে না। উপদেষ্টারা কারা? সব উপদেষ্টা কিন্তু আমরা ভালো সম্মান রেখেই বলি, যাদের ক্ষমতা নেই, যাদের অভিজ্ঞতা নেই, যাদের দক্ষতা নেই, আপনারা পদত্যাগ করেন, এটা তো সম্মান। আসবো আমি আপনার কাছে আসবো, যেন শহীদুল ইসলাম আপনার কাছে আসি যে মব সংস্কৃতি আসলে আমাদের দেশে বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে আরো বেশি বেড়েছে, সবগুলো রাজনৈতিক দলই আসলে এর বিরুদ্ধে। মব সংস্কৃতি এটি এখন যা ঘটছে সেটিকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা বলে মনে করেন কিনা? দেখুন, আমি এই বিষয়টি মব সংস্কৃতির বিষয় নিয়ে আসি, একটু পরে আসি। একটা বিষয় আর আমি একটু অ্যাড করে নেই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টা আসছে তো বারে ওই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা। সেক্ষেত্রে জামাত যে যুক্তিটি দিয়েছে, আমি আরেকটি যুক্তির কথা বলিনি, সেটি বলছে যে দলীয় সরকারের অধীনে এদেশের কোনো নির্বাচনে সুষ্ঠু হয় না, তো এজন্য তারা চাচ্ছে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের অধীনে একটি স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যাওয়ার পরে জাতীয় নির্বাচনটা আসলে আমরা এটা বুঝতে পারবো যে এটা কতটা এখন তারা কতটা সক্ষম এবং নিরপেক্ষ সরকারের অধীনেই একটি নিরপেক্ষ নির্বাচন হয়, এটি অতীতের ইতিহাস থেকে আমরা দেখতে পাই, যার কারণে তারা এই দাবিটি করেছে। সরকারকে নিরপেক্ষ বলেই মানছে, হ্যাঁ, এজন্যই তারা নির্বাচন করে মানতে হবে না, এটা তারা তো মানছেই যে তারা নিরপেক্ষ সরকার এবং এজন্যই তারা স্থানীয় নির্বাচনটি আগে চাচ্ছে, মানে সরকারকে পরীক্ষা করার জন্য, নিরপেক্ষতা তাদের সক্ষমতা পরীক্ষা করবার জন্য স্থানীয় নির্বাচনটির কথা তারা বলেছে। তো এটি দিয়ে তাদের অভিজ্ঞতা এবং সক্ষমতা দুটিই প্রমাণিত হবে। তো এটি একটি বিষয় গেল। আর যেটি বলছেন যে মব সংস্কৃতি বাংলাদেশ, আসলে এটা আমরা তো বক্তব্যে অনেকেই অনেক কিছু বলি যে মব সংস্কৃতি যেটাকে বলি আমরা, তো আসলে এই ধরনের ঘটনা অতীতে অনেক ঘটেছে। আপনি দেখবেন যে বিগত আওয়ামী লীগের 16 বছরে অনেক ঘটনা ঘটেছে, আমাদের সামনে অনেকগুলো চিত্র আছে। আমরা যদি দেখি যে আমাদের পাশে একটি দৈনিক পত্রিকা আছে, দৈনিক সংগ্রামের সরকার ছিল, দলীয় সরকার ছিল, সেই সময় এই দলীয় সরকারের অধীনে এই মব সংস্কৃতিটা হয়েছে। এখন তো দলীয় সরকার নেই, তো আমি সেটি বলবো আপনার দলীয় সরকার না, এটা শুধু দলীয় সরকারের বিষয় না, এটি হচ্ছে মানুষের মানে যেই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা আছে, যে রাষ্ট্র ব্যবস্থা তো আমরা পরিবর্তন করে ফেলতে পারিনি, একটি সরকার পরিবর্তন হয়েছে, এখনও কি রাষ্ট্র ব্যবস্থার কতটুকু পরিবর্তন হয়েছে? বিগত সরকারের আমলে যে আইনের উপর দিয়ে রাষ্ট্র চলতো, যে আইন দিয়ে পুলিশ প্রশাসন চলতো, সিভিল প্রশাসন চলতো, সেই আইনগুলোই তো আছে। আর সেই যে অপরাজনীতির যে কালচারটা বিগত সরকারের আমলে চলেছে, সেই কালচারটা কি এখনও পুরোপুরি দূর হয়েছে? সেটি তো হয় নাই। যার কারণে যে মব সংস্কৃতির কথা বলছেন, এটি আমি মনে করি যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বড় একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পরিবর্তন হলো, সরকার পালিয়ে গেল, নতুন সরকার প্রতিষ্ঠা হলো, এখানে যারা দীর্ঘ 16 বছরে মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, তাদের বিরুদ্ধে মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ,
সেই ক্ষোভের কিছু বহিঃপ্রকাশ ঘটবে না? সেটি তো যে পরিমাণে ঘটার কথা ছিল সেটা নিয়ন্ত্রণ করেছে সরকার, নিয়ন্ত্রণ করেছে দেশের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করেছে, না হয় আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। তো সেই জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এটি প্রত্যাশিত নয়, আমরা মনে করি না এটিও হওয়া উচিত, এটিও নিয়ন্ত্রণ করা উচিত ছিল সরকারকে। সুতরাং সেই জায়গায় যতটুকু ব্যর্থতা আছে এই জন্য সরকার অবশ্যই তাদেরকে আমরা দায় দেব, তাদেরকে দুর্বলতা, আইন শৃঙ্খলা বাহিনীকে দায় এটি দেব। কিন্তু সেই ঘটনা কতটুকু হয়েছে আমরা দেখেছি অতীতে রাস্তায় একজন সচিবের পদমর্যাদার একজন অফিসারের কাপড়কে খুলে নিয়ে রাস্তায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এই ঘটনা আমরা দেখেছি। তো এটি অতীতে আওয়ামী লীগের আমলে হয়েছে, সেই ধরনের ঘটনা হয়নি। সুতরাং এই মব সংস্কৃতি এটি আমরা প্রত্যাশা করি না। আর যেটি বলেছেন যে বাংলাদেশে শুধু সমস্যা তো এটা না, এই যে মব সংস্কৃতি এটা বড় কোনো সমস্যা বলে আমি মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশে যে নির্বাচনের কথাটা বারবার আসছে, এই নির্বাচন করবার জন্য যে সংস্কারটুকু দরকার, এই সংস্কার না হলে নির্বাচন করে আমরা যে রেজাল্ট প্রত্যাশা করি, যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করি, সেটি সম্ভব হবে না। কারণ হলো যে বাংলাদেশের যে রাজনীতির যে কালচার, আমি বারে বারে একটি কথা বলি, বাংলাদেশের এই রাজনীতির কালচারকে পরিবর্তন করতে হবে। এবং আমি আজকে যদিও ঘৃণা করি হাবিবুল আউয়ালকে তার ভূমিকার জন্য, কিন্তু তার এই সত্য বক্তব্যটিকে আমি ধরে নেই যে এই নির্বাচন ব্যবস্থাও সংস্কার করতে হবে। রাজনীতি সংস্কার যদি না হয়, নির্বাচন ব্যবস্থার যদি সংস্কার না হয়, আপনি এখন দেন, 2 মাস পরে দেন, 5 মাস পরে দেন, এই সংস্কার না করে কোনো নির্বাচন দিলে সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাও গণতান্ত্রিক সরকার হবে না, তারাও ফ্যাসিবাদের লাইনেই হাঁটবে আমি মনে করি। সুতরাং এই ন্যূনতম সংস্কার দরকার, সেই কমিটমেন্টই দরকার প্রত্যেক রাজনৈতিক দলের, যে হ্যাঁ আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং পরমত সহিষ্ণুতা রাজনীতি আমরা করতে চাই, আমরা পেশিশক্তির রাজনীতি এদেশ থেকে বিতাড়িত করতে চাই। আমরা কি দেখেছি যে এই সরকার পরিবর্তনের পরে চাঁদাবাজি হচ্ছে না? আমরা অনেক ঘটনা জানি, কোনো কার্যালয়ে অভিযোগের পাহাড় জমে আছে, ফাইলের পাহাড়। এই কাজগুলো কারা করছে? এটা তো এদেশের মানুষরাই করতেছে। তারা কি যারা বিগত দিনে আওয়ামী লীগ করছে তারা করতেছে? এখন নতুন তাদের কোনো লোক যদি থাকেও, তারপরে তারা একটি জায়গায় শেল্টার নিয়েছে এবং তারা যদি করে তাহলে তাদেরকে তো ধরিয়ে দেওয়া উচিত যে কাজগুলো যারা করতেছে, এই লুটপাটের সাথে যারা জড়িত, চাঁদাবাজির সাথে যারা জড়িত, তাদেরকে তো চিহ্নিত করা উচিত। তাদেরকে যদি আপনি সমাজ থেকে দূর করতে না পারেন, তাদের এই শক্তিকে রিমুভ করতে না পারেন, এই পেশি শক্তিকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবেন? আমি আপনার কাছে একটি আলোচনা, একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধানী আরও একটি বিরতি ফিরছি, একটু পর সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে আরও একবার আসতে চাই। আমরা আসলে দেশে করোনা এবং ডেঙ্গুর যে প্রকোপ, আসলে সেই ক্ষেত্রে মানে সরকারের যে প্রতিষ্ঠান সেই প্রাতিষ্ঠানিক প্রস্তুতিকে আমরা দেখছি। ডেঙ্গুর ক্ষেত্রে যেসব প্রস্তুতি নেওয়ার কথা বা করোনার ক্ষেত্রে ভ্যাকসিনের যে প্রস্তুতি, সেগুলো নিয়ে আসলে কী বলবেন? এখন গতকাল দেখলাম যে প্রায় 394 জন হসপিটালে আছে, প্রায় এ পর্যন্ত প্রায় 29 জনের মতো মারা গেছে। এখন এই ডেঙ্গু ব্যবস্থা, হসপিটাল, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা এত নির্লিপ্ত কেন, চুপ কেন? তাদের দায়িত্ব তো অনেক বেশি। তারা ঘুমিয়ে আছে আমার মনে হয়, তারা তো কথা বলছে না, সেভাবে তো আলোচনা আসছে না, সেমিনার করতেছে না, সিম্পোজিয়াম করতেছে না, মাঠে যাচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা কোথায় যাচ্ছে, কী করতেছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। তারপরে যে বর্ষাকাল চলে আসছে, বর্ষাকালে নানা রকমের মহামারী, অসুখ বিসুখ আছে, সে সকল ব্যাপারে কোনো সতর্কতার বাণী নেই, কোনো মেসেজ নাই। এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, এগুলোর ব্যাপারে সরকারে আছে, এগুলো তো দেখেই না। সরকারের তো রেগুলার চ্যাপ্টার। যদি অর্থমন্ত্রী বলেছেন একটা কথা যে আমরা তো ক্ষমতা গ্রহণ করি না, আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, ঠিক আছে, দায়িত্বপ্রাপ্ত ক্ষমতা গ্রহণ দুটার মধ্যে সাংঘর্ষিক আছে, ধরে নিলাম যে আপনারা ক্ষমতা গ্রহণ করেন না, ক্ষমতা নেন নাই। দায়িত্ব যত দিনের জন্য নিয়েছেন ততদিন তো দায়িত্ব পালন করবেন ঠিক মতো। অর্থ পাচার হয়েছে, অর্থগুলো আনেন। হাজার কোটি লুটপাট করেছে, তাদেরকে আইনের আওতায় আনেন, টাকাগুলো আনেন, এগুলো হচ্ছে না। এখন আমার কথা হলো যে আমার ভাই সাইফুল ইসলাম ভাই, উনি সাংবাদিক মানুষ, তিনি সাংবাদিকতার দৃষ্টিতে কথা বলেন, রাজনৈতিক আলোচনায় তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আরেকটা কথা যেতে চাই আপনাকে, সেটা হলো যে সাংবাদিকদের কিন্তু অনেক দায়িত্ব আছে গণতন্ত্র উত্তরণে, গণতন্ত্র প্রতিষ্ঠায়। সাগরুনি হত্যা হয়েছে, নিহত হয়েছে, তার বারবার কিন্তু চার্জশিট মানে বিলম্বিত হয়েছে। সাংবাদিকরা কী দায়িত্ব পালন করছে এই হাসিনা ফেসিবাদ বিরোধী আন্দোলনে? হ্যাঁ, কিছু সাংবাদিকের নিপীড়ন হয়েছে, আমি স্বীকার করি, কিন্তু আরও সাংবাদিকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার আছে। আজকে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সাংবাদিকদের অনেক ভূমিকা আছে।
সাংবাদিকদের চোখ কান খোলা। সাংবাদিকরা কোনো রাজনৈতিক আদলে বন্দী হয়ে যাক এটা আমি চাই না। প্রত্যেক সাংবাদিক স্বাধীন হয়ে এবং সাংবাদিক এবং রাজনীতিবিদ তাদের পরস্পর কিন্তু দেশের তারা কল্যাণের, দেশ রক্ষার। সুতরাং প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করবে। এখানে জামাতে ইসলাম আজকে আওয়ামী লীগ হয়তো আবার মনে হতে পারে যে 21 বছর পরে আবার ক্ষমা চাই কিনা আমি জানি না। 21 বছর পরে আগে একবার ক্ষমা চাইছিলাম 96 সালে, ক্ষমা চাইতে পারে অন্যায় কারণ। আমার কথা হলো যে আমরা জাতির কাছে এমন অন্যায় করবো কেন যে অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, আমরা প্রতিনিয়ত আমার ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু এমন অন্যায় করবো কেন যে অন্যায় করার জন্য ক্ষমা পেতে। ঠিক আছে, ক্ষমা সুন্দর মহৎ গুণ, সেটা আমি মানি। কিন্তু আজকে যারা এই নির্বাচনটাকে নিয়ে তালবাহানা করতেছে, যারা নির্বাচন পিছানো কিংবা আপনার এই স্থানীয় সরকারকে এনে নির্বাচনটাকে একটু ঝুলাইতে চাচ্ছে, বলবো যে তাদের আর একটু বোঝা উচিত। নির্বাচন নিয়ে কারা তালবাহানা করছে? এই যে কয়েকটা ছোট ছোট দল আমি নাই বললাম, যারা চাচ্ছে তাদের মতামত ব্যক্ত করছে, কিন্তু আমি মনে করি যে তাদের এখান থেকে ফিরে আসা উচিত, ফিরে একটা প্ল্যাটফর্মে সবাইকে আসা উচিত। কারণ নির্বাচন গতিতে চলতেছে। আর আপনার যাই বলেন, নির্বাচন কিন্তু হবে বাংলাদেশে, জাতীয় সংসদ নির্বাচন হবে সব নির্বাচনের আগে, এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না যেমন সত্যি, নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে আগামীগুলোতে। স্থানীয় সরকার নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী করা হয়েছে অতীতের যে কোনো সময়, এবং নির্বাচন কমিশন সবসময় শক্তিশালী যদি দলীয় সরকার যদি কুক্ষিগত না করে। এখন আপনি আসেন দলীয় সরকারের চরিত্রটা কেমন হবে? দলীয় সরকারের চরিত্রটা এমন হবে যে বিএনপি সরকার যে কয়েকবার সরকার গঠন করেছে, বিএনপি সরকারের স্বরূপ আপনি যদি দেখেন, বিএনপি কি বেগম খালেদা জিয়া কি বলেছিল কখনো এই পুলিশকে গুলি করো ছাত্রলীগকে, ছাত্রদেরকে? কখনো বলে নাই। শেখ হাসিনা কিন্তু মসজিদে বসে বলেছে গুলি করেছে, হত্যা করেছে। এটা কি সরকার প্রধান বলতে পারে? আপনি দেখেন নাই জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, তখন আমরা ছোট ছিলাম, ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিল সরকারের বিরুদ্ধে। এসএসএফ সব বলছে স্যার নো, ওরা আমার ছাত্র, আমার সন্তান, গুলি করে নাই। জিয়াউর রহমান মাথায় ঢিলা পড়েছে, রক্ত ঝরেছে, সেই রক্ত থেকে, সেই আপনার টকটকে লাল সেই রক্ত থেকে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছে, আদর্শ তৈরি হয়েছে। যেটাই আদর্শ উচিত, পিতার মতো ব্যবহার করেছে, সন্তানকে হাত দেয় নাই। এটা হচ্ছে জিয়াউর রহমান। এরশাদ গুলি করেছে, এরশাদের পেট্রো বাহিনী মাওলানা বাবলু সহ জয়নাল জাফর জিফারি সহ অসংখ্য নেতাকে হত্যা করেছে বিএনপি। দেখানো হচ্ছে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের পার্থক্য। সুতরাং বিএনপির সাথে মিশালে চলবে না। বিএনপি সরকার আছে, এবং কেউ যদি মনে করে যে ফেসিবাদ কারা হবে, মানসিকতা কারা ধারণ করে, সেটা বুঝতে হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারা গণতান্ত্রিক, এই যে গণতান্ত্রিক কর্মসূচি দিয়েছে আপনাকে বললাম না, পদযাত্রা, কালো পতাকা মিছিল, এগুলো তো আওয়ামী লীগের কাছে কোনো প্রোগ্রামই ছিল না। ওরা বলে যে এইটা আবার কি। কিন্তু এই যে জনগণের সম্পৃক্ত যে মিছিলগুলো ছিল, লিফলেট বিতরণ, এগুলোকে আওয়ামী লীগ কিন্তু পরিহাস করেছে, কিন্তু জনগণ গ্রহণ করেছিল। জনগণ বলেছে এগুলো তো জননন্দিত কর্মসূচি, এটি তো গণতান্ত্রিক কর্মসূচি। ইউরোপের মধ্যে পচার ডিম দিয়েও কিন্তু সরকারি এই অপকর্ম যারা করে সরকারের, তাদেরকে ডিল দেওয়ার কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের একটা অধ্যায় ইউরোপ কান্ট্রিগুলোতে আছে, পচার ডিম দিয়ে নিক্ষেপ করার। সেটাও কিন্তু আমরা করি নাই। আবার আওয়ামী লীগ কিন্তু গান পাউডার দিয়ে দোতলা বাস যাত্রীকে পুড়িয়েছে, প্যানিক সৃষ্টি করেছে, দিগম্বর করেছে সরকারি কর্মকর্তাদেরকে। সেদিকে কিন্তু বিএনপি চায় নাই। এবং গত 15 বছর আওয়ামী লীগের কোনো ফ্ল্যাগ গাড়িকে টেনে এসে নামায় নাই, তাই ধরে যে আমার টাকায় তোমরা মন্ত্রী হয়েছো, সচিব হয়েছো, দেশটা লুটপাট করছো কেন, সেটাও কিন্তু করে নাই বিএনপি। সেটা করতে দেয় নাই কর্মী। বিএনপির নেতাকর্মীরা কিন্তু অনেক সাহসী, অদম্য সাহস নিয়ে চলে, এবং তাদেরকে কিন্তু হারাইতে পারে নাই, ভাঙতে পারে নাই বিএনপিকে। ঘরবাড়ি ছাড়া ছিল, কিন্তু বিএনপি এত শক্তিশালী হয়েছে আরো, যেখানে বিএনপিকে হত্যা করেছে সেখানে ফিনিক্স পাখির মতো বিএনপি জন্ম নিয়েছে সেসব চত্বরে। সুতরাং আমি বলতে চাই, আজকের এই প্রেক্ষাপটে আমাদের দেশ এখন গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে, ভোটের পথে, এবং এই যে দেখেন প্রধান নির্বাচন কমিশনাররা আজকে গ্রেপ্তার হয়েছে। একটা ইতিহাস সৃষ্টি হলো যে নির্বাচন সুষ্ঠু না করলে এবং ফেসিবাদকে সহযোগিতা করলে এরকমই হইতে হয়। তবে হ্যাঁ, মব জাস্টিস যেটা আছে সেটাকে আমরা বিএনপি অনুমোদন করি না। আমাদের নেতা তারেক রহমানও বলেছেন সেটি যার উপরই হোক, কিন্তু ঘটে গেছে তো ঘটবে যদি এই সরকার যদি দ্রুত নির্বাচন করতে না পারে। সুতরাং আমি বলবো নির্বাচনের দিকে যাচ্ছে আজকের এই সরকার। স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সকল অঙ্গনে কাজ করবে। আমি আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের বিএনপির মহাসচিব সহ যে উচ্চ পর্যায়ের বিএনপির যে ডেলিগেট গ্রুপ যারা চীনে গিয়েছিলেন, সেখানে আমি দেখেছি পত্রপত্রিকাতে আপনিও দেখেছেন যে আপনার চীনের যে আপনার ভাইস চেয়ারম্যান সিপিসি জিয়াং হু, সে
আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন পরবর্তীতে, এবং চীনের সাথে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক, অভূতপূর্ব সম্পর্ক, সেটি স্থাপিত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ হিসেবে প্রতিটি রাষ্ট্রের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সমমর্যাদাপূর্ণ এবং সাম্যের সাথে আমরা এগিয়ে যাব। আমি শেষ করতে হবে জনাব শহীদুল ইসলাম, আপনাকে শেষ করতে চাই। আমরা একটু স্বাস্থ্য খাত নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের আসলে অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কার নিয়ে কথা হচ্ছে, স্বাস্থ্য খাতে আসলে সংস্কার কতটা হচ্ছে, এবং আমাদের করোনা দীর্ঘ বেশ কয়েক বছর পরেই আবার করোনার প্রকোপ মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটি নিয়ে খুবই ভুগেছে সারা বিশ্ব, বাংলাদেশও, এবং একই সঙ্গে ডেঙ্গু। এই প্রস্তুতি আমরা কি দেখছি সরকার? একটু সময় একটু দিয়েন, আমার কয়েকটা বিষয় আছে তো আমি কয়েকটা বিষয়ে কথা বলতে চাই যেটি রফিক শিকদার ভাই উত্থাপন করেছেন সেই বিষয়গুলো। তো আগে যদি করোনার কথা বলেন, যে করোনা এবং ডেঙ্গু, তো প্রথম হচ্ছে যে আমাদের এখানে দুইটা দিক। একটা হচ্ছে যে করোনা ডেঙ্গুর শুরুতে এগুলোকে নিয়ন্ত্রণের একটা বিষয়, আর পরবর্তীতে এগুলোতে আক্রান্ত হলে এদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া, এদের মানে স্বাস্থ্যসেবা দেয়া, দুইটা, একটা স্বাস্থ্য মন্ত্রণালয়, একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে জড়িত। যদি বলেন যে ডেঙ্গু বেশ বেড়েছে ঢাকাতে, আমি যদি বলি যে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা যতগুলো খবর আসছে ম্যাক্সিমাম ঢাকাতেই। তো সুতরাং সেইখানে আমি বলবো যে ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে মশক নিধন, মশা নিয়ন্ত্রণ, সেই কাজটি হয় নাই। এই নতুন সরকার ক্ষমতায় আসবার পরে আমাদের যদি স্থানীয় সরকার বলি যে সিটি কর্পোরেশন অনেকটা নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছে তারা বিভিন্ন কারণে, যার কারণে আমার মনে হয় যে এখানে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, যার কারণে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়েছে প্রথমত। আর যেটি করোনার কথা বললেন, হ্যাঁ, সেখানে এই যে করোনা যে ছড়াচ্ছে, এটি তো একটি প্রাকৃতিক ভাইরাস। এটি আমাদের দেশে যখন আসলো তখন তো এর প্রকোপ আরও বেশি ছিল, এখন নতুন করে আবার এই ভাইরাসটি এসেছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ধরনের দায়িত্ব পালন করার কথা, যেটি রফিক শিকদার ভাই বলেছেন, আমার মনে হয় যে সেই বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথাযথ ভূমিকা রাখা দরকার, যে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় যে সেক্ষেত্রে যদি কোনো ত্রুটি থেকে থাকে এটি তারা নিঃসন্দেহে এটি তারা খতিয়ে দেখবেন। আর যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে রফিক শিকদার ভাই বললেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় হয়তো সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। নিঃসন্দেহে আমরা যদি সাংবাদিকদের ইতিহাস দেখি, সাংবাদিক সংগঠনগুলোর ইতিহাস, আমরা 90-এর গণ অভ্যুত্থানের কথা যদি মনে থাকে, অনেকে রফিক শিকদার ভাই তো মনে আছে, আমরা তখন কলেজের ছাত্র। তো সেই সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সম্মিলিতভাবে এরশাদ বিরোধী আন্দোলনের সময় 6 দিন পত্রিকা বন্ধ রেখে এরশাদের পতন নিশ্চিত হওয়ার পরে সেই পত্রিকা খুলেছিল। তো সেখানে সাংবাদিকরা একটি বড় ভূমিকা রেখেছে, যেটি জানেন, এবং জাতীয় প্রেস ক্লাবে এরশাদের প্রবেশ নিষিদ্ধ করেছিল সাংবাদিক ইউনিয়ন। তিনি প্রেস ক্লাবে প্রবেশ করতে পারতেন না। তো তিনি বলছেন যে আমি সব জায়গায় যেতে পারি, আমি দেশের বাইরে অনেক আমেরিকা যেতে পারি, কিন্তু প্রেস ক্লাবে যেতে পারি না। এটা তার একটা ক্ষোভ ছিল। তো সেক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন ভূমিকা পালন করেছে। শুধু আমরা 90 নয়, আপনি দেখবেন যে আজকে তো রফিক শিকদার ভাই বললেন রাজনীতিকরা আমরা তো অনেক বক্তব্য দেই, এটি আমাদের রাজনৈতিক নেতাদের কাজ, অনেক কথা বলেন, জনমত তৈরি করেন, মাঠে ময়দানে কথা বলেন। তো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যে সময় আমাদের গণতন্ত্রের মানুষকন্যা যাকে বলি, বেগম খালেদা জিয়াকে, তাকে যখন গুলশান অফিসের ভিতরে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হলো, তখন কিন্তু রাজনৈতিক নেতারা রাস্তায় নামতে সাহস পান নাই। তখন সাংবাদিক নেতা মরহুম রুহুল আমিন গাজী, তখন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ওনার নেতৃত্বে আমরা সেদিন সাংবাদিক নেতারা তার গুলশানের অফিসে গিয়েছিলাম তাকে সাহস দেওয়ার জন্য এবং সারা দেশে একটি বার্তা দেওয়ার জন্য। সাংবাদিক নেতারা এটি করেছিল, যদিও এটি সাংবাদিকদের কাজ না, আমি বলবো এটি রাজনীতিবিদদের কাজ ছিল। তখন তারা পারে নাই, তখন সাংবাদিক নেতারা গিয়েছিল। শুধু সেটা নয়, যখন দেখা গেছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে নামতে পারে না, এদেশে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তখন পেশাজীবী পরিষদের ব্যানারে, আপনারা যদি মনে থাকে যে সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে সাংবাদিক নেতাদের নেতৃত্বে তখন একটি আন্দোলন হয়েছিল এবং খালেদা জিয়াকে এনে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেদিন সারা দেশ অবরুদ্ধ ছিল এবং রাজনৈতিক নেতারা মাঠে নামতে পারেনি। এটি গেল একটি বিষয়। আর সাগরুনির যে বিষয়টি বলেছেন, যে সাগরুনিকে হত্যা করার পরে এই সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা দীর্ঘ আন্দোলন করেছি। একসময় দুই দিকের সাংবাদিকদের একটু ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছিল।
একটি পর্যায়ে এসে সরকারের সুবিধাবাদী সাংবাদিক যারা, তারা সরকারের সুবিধা নিয়ে, শেখ হাসিনার সুবিধা নিয়ে তারা আন্দোলনের পিছনে ছুরিকাঘাত করে তারা আমাদের কাছ থেকে সরে গিয়েছিল। কিন্তু সেই আন্দোলনটিকে আমরা একদিনের জন্য বন্ধ করিনি, সেই আন্দোলনটি এখনও জারি আছে। এবং আমরা বলেছি যে সাগররুনি হত্যার বিচারের আগ পর্যন্ত সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিকদের অন্যান্য অপর যে সংগঠনগুলো আছে, তারা আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমাদের সেই দাবি থেকে এখনও সরিয়ে আসেনি। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা ঘোষণা দিয়েছিল যে আমরা সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর, এবং তারা যে নতুন যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা অনেকখানি এগিয়েছেন। আমার মনে হয় যে আমরা প্রত্যাশা করি যে সাগররুনি হত্যার বিচার আমরা পাবো, এবং সাগররুনি হত্যার যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই সত্যগুলো প্রকাশিত হবে জনগণের সামনে, সেই প্রত্যাশা আমরা করি। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম, অ্যাডভোকেট রফিক চিন্তার, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজকে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।